সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সময়ের সাহসী কণ্ঠস্বর নুরুল কবির। দর্শক মণ্ডলী, আপনারা জানেন নুরুল কবির নিউ এজের সম্পাদক। নুরুল কবির, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আগে নির্বাচন চায় দেশবাসী, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা। মানবজীবীর নয়া জট সমাধান কোন পথে, ভোটের মাঠে নেটের যুদ্ধ। কালের কণ্ঠ আলোচনা বিতর্কে সনদের আদেশ জারির এখতিয়ার, সেরা ডাক্তাররা কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন। আমার দেশ হাসিনার কৃপায় উত্থান, সাম্রাজ্য ফেলে পলায়ন, কক্সবাজারের সাবেক সেনা কর্মকর্তাদের গেট টুগেদার নিয়ে রহস্য। কালবেলা সমাজকর্মে পরে বিজ্ঞাপনে শিক্ষক, স্নাতকের আগেই স্নাতকোত্তর। স্টারলিংকের কার্যক্রমে অস্বচ্ছতা। দেশ রূপান্তর বিভেদ গোছাতে চলছে কথা, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের বৈঠক। সময়ের আলো, সরকারের সমঝোতা প্রস্তাব অনড় বিএনপি, জামাত, ইসির মতামত সাপেক্ষে প্রশাসনে বদলি। খবরের কাগজ, গভীর সংকটে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক, চীনের তীব্র চাপে মায়ানমারের বিদ্রোহী জোটে ভাঙনের সুর। সংগ্রাম, এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকা শক্তিতে রূপান্তরের উদ্যোগ। দিনই জাগতিক শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সমাজ পরিবর্তনে অবদান রাখতে হবে। করতোয়া নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রধান উপদেষ্টার, হাসিনার প্লট দুর্নীতির মামলায় নাটকীয় মোড়। কবির, আপনি জানেন যে এক মাসেরও বেশি সময় দেশের বাইরে ছিলাম। তো বাইরের থেকে দেশের রাজনীতি, যারা প্রবাসীরা যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা বরং আমাদের থেকে বেশি মনিটর করে থাকেন। তো যা দেখলাম কোনো কিছু তো কোনো পরিবর্তন নেই। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক হচ্ছে এটা নিত্যদিনের সঙ্গী। কখনো বিতর্ক বেহুদা, আর কখনো হচ্ছে কারো চাপিয়ে দেওয়া, কারো পারপাস সার্ভ করা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিতর্ক খুব কমই হয়েছে। সংসদে তো হয়ই নাই, আর বারবারই দেখেছি। কিন্তু এবারেরটা হচ্ছে অন্যরকম। এবারটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভক্তি, দ্বিধাদ্বন্দ্ব এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে, নির্বাচনটাই আসলে একটা সংকটের মুখে ঠেলে দিয়েছে নির্বাচন। এবং এটা ঠিক 15 মাস পরে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 15 মাস পরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। জি, ধন্যবাদ। বাংলাদেশ অনেক অভ্যুত্থান দেখেছে। আপনাকে অনুরোধ করব অভ্যুত্থান শব্দের আগে গণ শব্দটা যুক্ত করতে, কারণ এটা একটা সারা দেশের সকল শ্রেণীর, প্রায় সকল মত এবং আদর্শের জনগণের একটা সম্মিলিত গণ অভ্যুত্থান, একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে। এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক মানুষের জীবন গেছে। তার পেছনের একমাত্র প্রধান কারণ ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকারসমূহ, তার মানবাধিকার, রাজনৈতিক অধিকার যা আছে মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখতে পারবে। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকল সংগঠিত রাজনৈতিক শক্তির সমন্বয়ে এবং দেশের আর্ম ফোর্সেসগুলোর নেতা, বিশেষত আপনার আর্মির নেতৃত্বের ফ্যাসিলিটেশনের মাধ্যমে, সক্রিয় সহযোগিতার মাধ্যমে অধ্যাপক ইউনূসের সরকারের প্রতিষ্ঠা হয় 17 মাস আগে। সেই সরকারের কর্মকাণ্ডের মধ্যে 3টি প্রধানভাবে জনগণের সামনে উঠে আসে। এই সরকারের কী কী কাজ? একটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের সময়ে অথবা যেসব কারণে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেই আন্দোলনের সময়ে নির্দ্বিধায় নির্বিচারে গণতন্ত্রের জন্য প্রতিবাদকারী মানুষের উপর গুলি বর্ষণ করে মানুষদের হত্যার সঙ্গে যারা জড়িত, আওয়ামী লীগ এবং তার অপরাপর সহযোগী শক্তিসমূহ, তাদের বিচার প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে যে 50 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের একটা উপলব্ধি হয়েছে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ
একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হবার জন্যে যেসব গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন তার কতগুলি রূপরেখা তৈরি করা, যেটা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রিপাবলিক হয়ে উঠতে পারে। সেইটা যেহেতু প্রধানত রাজনৈতিকদের কাজ, ফলে এই রূপরেখা তৈরি করার মধ্য দিয়ে বা সমান্তরালভাবে একটা নির্বাচন প্রক্রিয়া চলবে। সেই নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ইতিপূর্বে আলোচনার মধ্য দিয়ে পৌঁছানো যে ঐকমত গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে সেগুলো বাস্তবায়ন করবে। এই হচ্ছে তিনটা এই সরকারের পয়েন্টেড মূল লক্ষ্য বলতে পারে, লক্ষ্য বা এখতিয়ার। এটা সবাই তাদেরকে অনুমোদন করেছে। 17 মাস পরে এসে যদি আমরা দেখি বিচার প্রক্রিয়া এগোচ্ছে, সংস্কারের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সমাজের কিছু কিছু লোকের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে একটা রূপরেখা তৈরি হয়েছে। যেই রূপরেখার কতগুলি কমন জিনিস আছে, কিছু আনকমন জিনিস আছে। কিছু অধিকাংশ ব্যাপারে ঐক্যমত হয়েছে, কিছু ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের অভাব আছে। এবং সেটা অত্যন্ত স্বাভাবিক, কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তির মতনই বিভিন্নভাবে চিন্তা করেন, যার যার আলাদা কর্মকৌশল আছে, এবং সেগুলো আছে বলেই দেশে একটি মাত্র রাজনৈতিক দল না, একাধিক রাজনৈতিক দল রয়েছে। ফলে তাদের মধ্যে চিন্তার পার্থক্য থাকা অত্যন্ত স্বাভাবিক। নির্বাচনের ব্যাপারে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, সরকার যদিও সুনির্দিষ্ট তারিখ এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে আসেনি, কিন্তু দেশে বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখনও নির্দিষ্ট সময় নির্বাচন হবে বলে যাচ্ছেন। এই সমস্ত কিছু মোটামুটিভাবে ঠিকঠাক থাকবার পরেও বাস্তব কথা হচ্ছে সমাজের সর্বত্র, বিশেষত রাজনীতি সচেতন জনগণের অংশের মধ্যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং এই নির্বাচিত সরকার না থাকবার কারণে দেশের বহু বিষয়, বিশেষত অর্থনীতির নানা দিকে নানান ধরনের অস্থিরতা আমরা দেখতে পাই। নির্বাচিত সরকার না থাকলে রাষ্ট্র হিসেবে যে কোনো রাষ্ট্রই, যে কোনো দেশের প্রতিষ্ঠিত রাষ্ট্রই দুর্বল থাকে। সেই দুর্বলতার সুযোগে সেই রাষ্ট্রের যারা বন্ধু নয় কিংবা যাদের সঙ্গে আপনার শোষণমূলক সম্পর্ক কিংবা যাদের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, তারা এই দুর্বল অবস্থানকে ব্যবহার করে। এটাই স্বাভাবিক। বাংলাদেশ এরকম একটা অবস্থায় এই মুহূর্তে আছে। একটা দুর্বল সরকার প্রতিষ্ঠিত আছে, রাজনৈতিক দলগুলো আপনি যে ইঙ্গিত দিয়েছেন নানানভাবে বিভক্ত, এবং অর্থনীতির অবস্থা খারাপ, অন্তত উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছে না। কিছু কিছু বিষয়ে যেমন দারিদ্র্য বৃদ্ধির ক্ষেত্রে সংখ্যা বেড়েছে। এগুলো করবার জন্য এই যে যারা ক্ষমতা আছেন এই মুহূর্তে, তাদের কোনো পূর্ব প্রতিশ্রুতি ছিল না। ফলে তাদেরকে আপনি খুব বেশি দায়ীও করতে পারবেন না। এগুলি সাধারণত রাজনৈতিক দলের কাজ, তাদের নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়। সেই কারণে একটা রাজনৈতিক সরকার জনগণ নির্বাচিত অবস্থায় প্রতিষ্ঠিত থাকা দরকার। কিন্তু কথা হলো যে এই তো কিছুর পরে নির্বাচনী অনিশ্চয়তা কেন? যেই সংস্কার সাধনের যে চার্টার, যেটা 1 বছর পরে আপনার জুলাই সনদ হিসেবে স্বীকৃতি পেয়েছে, পরিচিত হয়েছে, সেটার বাস্তবায়ন প্রক্রিয়াকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিবাদ এবং বিসম্বাদ দেখতে পাচ্ছি। সেখানে যদি আমরা প্রধানভাবে দেখি, একদিকে বিএনপি, অর্থাৎ এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্দ্বিধায় সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যদিকে আমরা লক্ষ্য করছি তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে জামাত ইসলামী এবং এই বিগত সফল গণঅভ্যুত্থানের সামনের সারির তরুণ, বুদ্ধিদীপ্ত, সাহসী তরুণদের একাংশের একটি পার্টি এনসিপি। এই উভয়
সংগঠনের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সেই দ্বন্দ্বটা কি সংস্কারগুলো নিয়ে নয়, কি সাধারণভাবে সংস্কারগুলো নিয়ে নয়, সংস্কার পদ্ধতি নিয়ে, এবং যেগুলো তাদের সঙ্গে যে চার্টার তৈরি করবার সময় যারা প্রকাশ্যে সবার সামনে তারা তাদের যুক্তিসহ বলেছে কোনগুলি তারা করতে চায়, কোনগুলি তারা করতে চায় না, তাদের দ্বিমতগুলি নোট অফ ডিসেন্ট আকারে সেখানে তারা লিপিবদ্ধ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বা বিপত্তি বেঁধেছে দুটো, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং জামাত ইসলামী যা যা পদ্ধতিগুলি চায় বা যেই সব জিনিস চায়, যেখানে বিএনপির সঙ্গে অমিল আছে, এই বিএনপিকে তারা বাধ্য করবার চেষ্টা করছে তাদের রাজনীতিটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিতে। বিএনপি সেটা করতে রাজি নয়, সুতরাং তারা তাদের সঙ্গে একমত নয়। তারা যে বড় অভিযোগটা ঐকমত্য কমিশনের বিরুদ্ধে এনেছে, এটা খুবই মারাত্মক। তারা বলছেন বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণার বিষয়টা কি, যে একটা গণভোটের কথা উঠেছে, সেই গণভোটের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নে গণভোটের মধ্যে ঐকমত্য পরিষদ তাদের অনুমতি ছাড়া তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের নোট অফ ডিসেন্টগুলি তুলে দিয়েছে। তাদের এই অভিযোগ বস্তুনিষ্ঠভাবে দেখতে গেলে সত্য, এটা করা তাদের উচিত হয়নি। মানে তাহলে প্রশ্ন উঠতে পারে যে কেন তারা এটা করতে গেলেন। আমি আসছি, সেখানেই প্রশ্ন উঠছে সমাজের ভিতরে যে এরা জামায়াতের এবং এনসিপির দ্বারা প্রভাবিত হয়ে বিএনপিকে বিনা কারণে কোণঠাসা করবার জন্যে এই ঐকমত্য পরিষদ এই কাজটা করেছে কিনা। সেটা ঐকমত্য পরিষদের লোকদের, তারা তো তাদের গত 31 তারিখে গতকাল তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, যে যার জায়গায় চলে গেছেন বা যাচ্ছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ আবার কবে কোথায় সব একত্রিত করে পাবে এই প্রশ্ন করবার জন্য আমরা জানি না। কিন্তু তাদের এই কাজ, তারা তো বাংলাদেশের নাগরিকও না, তাদের কি অসুবিধা? তাদের সবাই নন, কেউ প্রধান বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বিদেশি নাগরিকত্ব আছে, বাংলাদেশের নাগরিকত্ব আছে। আপনি যদি প্রফেসর আলী রিয়াজের কথা ইঙ্গিত করে থাকেন, উনি দুই দেশেরই নাগরিক। প্রশ্নটা হচ্ছে এই যে তারা যে পদ্ধতি ঠিক করেছে তার মধ্যে রাজনৈতিক দর্শনের দিক থেকে কতগুলি গণ্ডগোল আছে। যেমন ধরুন, সংবিধান সংস্কারের প্রশ্নে বা নতুন সংবিধান লিখবার প্রশ্নে কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে তারা যে আপনার গণভোটের কথা বলছেন, এটা ন্যায্য, কিন্তু গণভোটটা হচ্ছে আপনার সর্বশেষ প্রক্রিয়া। গণভোট হচ্ছে জনগণের দিক থেকে তার সার্বভৌমত্বের যে দাবি এবং তার যে ন্যায্যতা, সেটাকে এক্সট্রাক্ট করে আনার এক্সট্রাকশনের সর্বশেষ মাধ্যম। তার আগে রাজনৈতিক দল কিংবা সিভিল সমাজ, নানান কিছু যারা পৃথিবীতে যেটা হয়ে থাকে, আপনার যে ঐকমত্য তারা প্রতিষ্ঠা করেছিল, সেইটার ভিত্তিতে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হিসেবে সামনে রেখে, কারণ সারা জাতির সামনে, জনগোষ্ঠীর পুরো জনগোষ্ঠীর সামনে তারা এটা সই করেছে, অর্থাৎ এটার এগ্রিমেন্ট একটা প্রতিষ্ঠিত হয়েছে। এই এগ্রিমেন্টকে আইনে বা সাংবিধানিক রূপ দিতে গেলে একটা সংবিধান পরিষদ দরকার হয়। তারা সেটা বলেননি। একবার আলোচনা করেছিলেন আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা, সেটার রূপ কী হবে, এক্সপান্ডেড রূপ কী হবে, এগুলি নিয়ে আলোচনা করেছেন। একসময় তারা এটা যে কোনো কারণেই তারা এটা বাদ দিয়ে এখন সেই ইয়াহিয়া খানের পাকিস্তানি কায়দায় একটা LFOর মতন করে তারা এখন বলছেন যে নেক্সট জাতীয় সংসদ যেটা নির্বাচিত হবে, সেইটাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। প্রথমত, যেটা গণতান্ত্রিক রাজনৈতিক দর্শনের সঙ্গে পরিপন্থী। কারণ যেই মঞ্চটা, যেই ফোরামটা আপনার সংবিধান প্রণয়ন করবে, বা সেই ফোরামটা জাতীয় সংসদের উপরে স্থান পাওয়ার কথা, এবং যেই সংশোধিত সংবিধানের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করবে,
তারাই যদি আবার এই সংবিধানও পরিবর্তন করে, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই জিনিসটা আমরা বিভিন্ন সময় তাদেরকে বলেছি, বলবার চেষ্টা করেছি, লিখেছি, পাবলিকলি বলেছি, কিন্তু এটা তাদের মাথায় ঢুকেছে বলে মনে হয় না। মনে হয় না মানে দেখাই যাচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, নিয়ম হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেই ধারাগুলি পরিবর্তন করে বা যার নতুন নিয়ম প্রবর্তন করার মধ্য দিয়ে প্রস্তাব আকারে, একটা রেজলিউশন আকারে এইটা গ্রহণ করবার পর, আগে নয়, একসঙ্গেও নয়, পর সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে, সেটা অ্যাপ্রুভ করে কি অ্যাপ্রুভ করে না। এই যে অ্যাপ্রুভ করে কি করে না তার আবার কতগুলি পূর্ব শর্ত থাকে। যেমন আপনি 2 দিস্তা পরিমাণ কতগুলো সংশোধনী একত্রিত করে ভোটের ব্যালট পেপারের সঙ্গে জুড়ে দিয়ে বললেন আপনি এটার পক্ষে আছেন কি বিপক্ষে আছেন। এইটা কোনো কাজের কথা না, এটার মধ্যে ফাঁকিবাজি আছে, প্রতারণামূলক ব্যবস্থা, বিশেষ উদ্দেশ্য আছে। এটা কেন বলছি যে জনগণ যখন সংস্কার পরিষদের প্রস্তাব পক্ষে কিংবা বিপক্ষে বলবে, তাকে মত দেওয়ার জন্য তাকে ইনফর্ম করতে হবে। 2 মাস, 3 মাস, 4 মাস ধরে, প্রয়োজন আরও বেশি সময় ধরে নানা সরকারি বেসরকারি মিডিয়ার মাধ্যমে জনগণকে পয়েন্ট বাই পয়েন্ট বলতে হবে কি পরিবর্তন সাধিত হইল, আগে কি ছিল, সেটা কি ক্ষতিকর দিক ছিল, নতুন কি প্রস্তাব করা হলো, তা জনগণের স্বার্থের তরফে কিভাবে যায় অথবা যায় না, এগুলো পরিষ্কারভাবে জনগণের মতকে সমৃদ্ধ করবার পর তার কাছে রায় চাইতে যাইতে হয় না। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে কবির, যে এর পরিণতিটা কি? আমি আসছি, ফলে কি দাঁড়ালো, তারা বলছে একই দিন এই যে কি কমিটি, ঐকমত্য কমিশন বলছে যে একই দিনে জাতীয় সংসদের ভোট এবং এই যে বিরাট বান্ডল অফ আপনার রিফর্মস, এইটা আপনার জনগণের কাছে যেতে হবে। আমি আবারও বলছি, প্রথমে নিয়ম হচ্ছে সংবিধান পরিষদ নিজেরা আলাপ আলোচনা, নির্বাচিত প্রতিনিধিরা আলাপ আলোচনা করার মাধ্যমে যে রাজনৈতিক এগ্রিমেন্টগুলি হয়েছে তার একটা আইনগত ফর্ম দেওয়ার কথা, প্রস্তাবিত আইন আকারে। সেই প্রস্তাবিত আইন জনগণের সামনে ব্যাখ্যা করবার কথা, ব্যাখ্যাত হওয়ার পর তার অ্যাপ্রুভালের জন্য চাওয়া। তো একই সাথে করার অর্থ হচ্ছে জনগণের আনইনফর্মড ওপিনিয়ন দিয়ে কোনো রকমের তড়িঘড়ি করে পার হওয়া। এটা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সদুদ্দেশ্য প্রণীত জিনিস হতে পারে না। এখানে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ অথবা ডক্টর বদিউল আলম মজুমদার, এদের কাছ থেকে কি আমরা এটা আশা করেছিলাম? আচ্ছা, ওনারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কিংবা রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রিধারী, কিন্তু আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, সংবিধান প্রণয়নের যে রাজনৈতিক দার্শনিক পন্থা, এই ব্যাপারে তাদের কোনো কাজ আছে বলে আমি দেখি নাই। বাকি তারা যাদের সঙ্গে পরামর্শ করেছেন, একটা বিশেষজ্ঞ কমিটির কথা নাম শুনেছি, তাদের মধ্যে অনেক উকিল, মোক্তার, ব্যারিস্টার আছেন। তারা কিন্তু কথাটা বুঝতে হবে যে একজন আইনজ্ঞ আর একজন আইনের প্র্যাকটিশনার, আইনের যারা প্র্যাকটিশনার তারা জানেন যে কোন আইনে কি আছে, কোনটা আচরণ আইনসঙ্গত, কোনটা আচরণ আইনসঙ্গত নয়। আর আইনের দর্শন এটা একটা আরেকটা জিনিস। সে অন্তত তারা এই পর্যন্ত যে প্রোডাক্ট আমাদের সামনে হাজির করেছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কোন আইনে কি আছে, আইনের ইতিহাস কি, এটা জানলেও ইতিহাসের দর্শন হয় তারা জানেন না, অথবা তারা এইখানে প্রয়োগ করেন নাই। তো তারা কেন করেন নাই, কি করেছেন, এটা ভিন্ন বিতর্ক, এটা দিয়ে আমাদের চলবে না। জনগণের পক্ষ থেকে আমরা যারা কথা বলতে চাই, আমরা যারা গণতন্ত্র পরায়ণ একটা রাষ্ট্রকে গড়ে তুলতে চাই, তার যে ফরমেশনের জন্য যে জিনিসগুলি দরকার এগুলি এখানে নাই। বরং এগুলি যদি অভিসন্ধিমূলক মনে হয় সেটা দুঃখজনক, না হলে ভালো হতো অভিসন্ধিমূলক। আপনি এটা লক্ষ্য করুন, সাধারণভাবে উকিল সাহেবদের জন্য আমি বলছি, বিশেষত কোনো একটা মামলা যখন হয়, প্রথমে একটা
আপনার সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে যায়, সেখান থেকে আরেকটু উপরের কোর্টে যায়, তারপরে আরেকটা হাইকোর্টে যায়, তারপরেও নিষ্পত্তি না হলে অ্যাপিলেট ডিভিশনে যায় সুপ্রিম কোর্টে। সংবিধান প্রণয়নের ব্যাপারটাও জনগণ হলে সেখানে অ্যাপিলেট ডিভিশন, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়। যখন আপনি বলেন জনগণ হচ্ছে সার্বভৌম, রাষ্ট্র কীভাবে চলবে, সেইখানে জনগণ সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করে। কিন্তু সেই জায়গায় যাবার আগে যে অন্যান্য স্তরগুলি অতিক্রম করতে হয়, সেই স্তরগুলি অতিক্রম না করে এগুলোকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এইটা গণতান্ত্রিক দর্শন সম্মত নয়, এটা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। এখন এইটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনার বিপত্তি তৈরি হয়েছে, বিবাদ বিসম্বাদের তৈরি হয়েছে, সেখানে কতগুলো রাজনৈতিক দিক আছে। তখন যদি আপনি জিজ্ঞেস করেন পরিষ্কারভাবে, আপনি একদিন পরে আসছেন, পরিষ্কারভাবে যদি আমরা একটা জিনিস আলোচনা করি, এই মুহূর্তে যদি স্বাভাবিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়, এটা অনুমানের ভিত্তিতে বলছি, যে রাজনৈতিক দল হিসেবে মেজরিটি পাবার কথা সর্ববৃহৎ দল হিসেবে বিএনপির। আর যে দুটো দল আসলে বিপত্তি তৈরি করছে, এনসিপি এবং জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী তাদের নির্বাচন করার দরকার বটে, কারণ তাদের একটা ঐতিহাসিকভাবে সুযোগ এসছে একটা নির্বাচিত সংসদের দ্বিতীয় স্থান লাভ করবার। কিন্তু তাদের কিছু অন্য হিসাব নিকাশ থাকবার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। সেটা হচ্ছে যে নির্বাচনের আগে এই মুহূর্তে গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত এই সময়ের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে প্রভাব তারা বিস্তার করতে পেরেছে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নানান কায়দা কানুনের মধ্য দিয়ে অথবা তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে যত মানুষকে যে সমস্ত জায়গায় তারা ফিট করতে পেরেছে, এবং সে কারণে তাদের যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে প্রভাব তৈরি হয়েছে, আগামী কাল নির্বাচন হলে, অন্য কোনো সরকার প্রতিষ্ঠিত হলে তাদের এই প্রভাবগুলি থাকবে না, কিংবা এই প্রভাব হ্রাস হবে, কমবে। তারা যেহেতু ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু তার এই মুহূর্তে যে ক্ষমতা, রাষ্ট্রযন্ত্রের মধ্যে যে প্রভাব তারা বিস্তার করতে পারছে, সেটা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নির্বাচনকে প্রলম্বিত করলে বিএনপির ক্ষতি হতে পারে, জামায়াতের কোনো ক্ষতি নাই। অনুরূপভাবে এনসিপি, এই যে তরুণরা, তারা তাদের 1.5 বছর আগে যে পরিমাণ বুদ্ধিবৃত্তিক সাফল্য এবং সাহসিকতা দেখিয়েছে, সেই পর্ব অতিক্রম করবার পর তারা যখন একটা নতুন রাজনৈতিক দল, ইনফ্যাক্ট 2টা বা তাও ততোধিক সংগঠন, এনসিপি আকারে যে অংশটা আছে, তারা জানে, ইতিমধ্যে তারা টের পেয়েছে, না পাবার কোনো কারণ নেই, এরা বুদ্ধিমান ছেলে মেয়ে, যে তাদের নেতার যত সংখ্যা, সেই সংখ্যার অনুপাতে তাদের সারা দেশে কর্মী বাহিনী বা সমর্থক নাই, কিংবা তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তারা কিছু সমর্থন ইতিমধ্যে বিএনপিও যেমন কিছুটা হ্রাস করেছে, তারাও হ্রাস করেছে। এবং তাদের তৃতীয় শক্তি হবার মতনও একটা নির্বাচন হলে জাতীয় সংসদে কিংবা সংবিধান পরিষদে তৃতীয় শক্তি হবার মতো তার অবস্থা নাই। যদি না থাকে, তাহলে নির্বাচনের আগে মুহূর্ত পর্যন্ত যেই পরিমাণ প্রভাব তারা মন্ত্রিত্ব দিয়ে কিংবা অন্যান্য সামাজিক প্রভাব দিয়ে যেটা জারি রাখতে পারছে, সেইটাও জামাত ইসলামীর মতনই তাদেরটাও কমে যাবে। ফলে তারা এই যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তার লিগ্যাল ভিত্তির বিতর্ক উত্থাপন করে এই যে নির্বাচন প্রক্রিয়াকে যে আপনার বিঘ্নিত করছে বা নির্বাচনকে যে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, সেটা তাদের জন্য ভবিষ্যতে আরও ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কিন্তু সবচেয়ে বড় হলো, বাংলাদেশে যেহেতু একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দরকার, এইখানকার যাবতীয় অপরাপর রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য, অর্থনীতির জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্যে, হ্যাঁ, এইটা যদি তাদের কারণে বিলম্বিত হয়, সেটা কিন্তু এই দায়িত্ব একদিন ইতিহাস তাদের ঘাড়ে চাপাবে, এটা তাদের বোঝা উচিত। এখন এমন একটা পরিস্থিতিতে দেখুন, ইতিহাস বিকাশের ক্ষেত্রে, ইতিহাসের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে
শেষ পর্যন্ত জনগণের প্রধান রোল থাকে, এটা যেমন সত্য। একই সময় সবচেয়ে মানে সংকটকালগুলিতে ইতিহাসে দেখা যায় নির্দিষ্ট ব্যক্তি কিংবা কিছু কিছু ব্যক্তিরও যে যেই স্থানে আছে তার উপর নির্ভর করে ব্যক্তিবর্গের রোলও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা যায়। এই মুহূর্তে আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো 3 জন ব্যক্তি বাংলাদেশের ইতিহাসের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। এক, আপনার সশস্ত্র বাহিনীর বিশেষত যেটা হচ্ছে স্থলবাহিনী, আর্মির সেনাবাহিনীর চিফ, সরকারের চিফ এবং প্রধান বিরোধী দলের যে চিফ, প্রধান রাজনৈতিক দলের যে চিফ বিএনপির। কারণ এই 3 জনের স্টেক সবচাইতে বেশি অন্যদের তুলনায়। কেন? নির্বাচনটা যদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তারেক রহমান অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে বিএনপি, তার স্টেক সবচেয়ে বড় এই অর্থে যে দেশ যদি নির্বাচন হয়, তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তিনি সরকারের প্রধান হবেন, সরকার গঠন করবেন। অধ্যাপক ইউনূসের স্টেক তার দিক থেকে বিরাট বড় এই কারণে যে অধ্যাপক ইউনূস ব্যক্তি শুধু নন, নিজে একজন প্রতিষ্ঠানের নাম হিসেবে বাংলাদেশের মানুষ দেখেছে। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব প্রতিপত্তি এবং একই সঙ্গে তার যে তার যে সম্মান এবং মর্যাদা, সেইটার একটা স্টেক আছে। কারণ হচ্ছে তিনি যদি তার দেওয়া কথার সময়ে এই সুষ্ঠুভাবে একটা নির্বাচন সম্পন্ন করতে না পারেন, দেশে এবং বিদেশে তার যে সম্মান এবং মর্যাদা সেটা ভীষণভাবে ক্ষুণ্ণ হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনার সেনাবাহিনীর প্রধান 5ই অগাস্টের পর তার একটা এই সরকার গঠিত হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বসানোর ক্ষেত্রে আপনার একটা বিরাট ভূমিকা ছিল, ইতিবাচক ভূমিকা ছিল, এটা সবাই স্বীকার করে, সন্দেহ নেই। সেই দিন যদি তিনি ইচ্ছে করতেন, সম্ভবত নিজেই ক্ষমতা গ্রহণ করতে পারতেন। সেই দিন সম্ভবত এই সমস্ত রাজনৈতিক দলগুলো কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতো এবং তার এটা বিরোধিতা করতো না। এই ভদ্রলোক এই কাজটা করেন নাই, কিন্তু পরবর্তীকালে তার কিছু কিছু ভুলের কারণে হোক কিংবা অন্যদের আপনার বৈরিতার কারণে হোক, তার জন্য একটা স্টেক তৈরি হয়েছে। তার জনগণের কাছে তার বিশ্বাসযোগ্যতা, একজন দেশপ্রেমিক সেনাপতি হিসেবে তার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন হওয়া এবং নির্বাচনের মধ্যে তার নেতৃত্বে সশস্ত্র বাহিনীগুলির বা সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা পালন করা। তাহলে এগুলি যদি আমরা বিবেচনায় করি যে 3 জন ব্যক্তি যারা একটা নির্বাচনকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার কথা, ফলে তাদের নির্বাচন পরিপন্থী কাজ করবার কোনো কথা নয়। কারণ আমরা দেখলাম 3 জনেরই আপনার ব্যক্তিগত স্টেক আছে। অপরদিকে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা আমরা বলছি, তারা যেহেতু আপনার নির্বাচনে প্রথম হওয়ার বা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কোনো সম্ভাবনা নাই, কিন্তু তাদেরও কিন্তু একটা বৈধ পদ্ধতিতে রাজনৈতিক প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিভিন্ন মাত্রায় হলেও একটা জাতীয় সংসদে যাবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটাকে তারা প্রাধান্য দিবে, নাকি মানে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল ইতিহাস তাই বলে পরিস্থিতির দিকে নিয়ে যাবে, সেটা তাদের বিবেচনা করতে হবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখেন, কালেকটিভ কনসিয়াসনেস অফ দি পিপল, মানুষের যে আপনার সামষ্টিক, যে একটা দেশের জনগোষ্ঠীর, যে কোনো জনগণের যে সামষ্টিক চিন্তা, তার বিবেচনা শক্তি, কে কি করছে না করছে, এখন কেন করছে, এইটা ধরে ফেলার জন্য সক্ষম। আমাদের হাতে সময় নেই, শেষ করতে হবে। শেষ কথা যেটা হচ্ছে, আসলে আমরা তাইলে আপনি সামনের দিনগুলোতে কি দেখছেন, স্বল্প কথায় একদম? আমার নিজের ধারণা, এই যে 3 জন ব্যক্তির কথা আমরা বলছি, জি, ব্যক্তি হিসেবে যেমন তাদের স্টেক আছে, 3টা সংগঠনের প্রধান হিসেবে তাদের স্টেক আছে। তাদের এই স্টেকটা সবার বড়। তাদের উচিত নিজেদের মধ্যে পরিষ্কার
বোঝাপড়ার মাধ্যমে, অর্গ্যানিক যোগাযোগের মাধ্যমে সমঝোতা তৈরি করে বাকি পথটা অতিক্রম করার জন্য সততার সঙ্গে কাজ করা। যদি তারা না করেন, প্রত্যেকে নিজেরা বিপদে পড়বেন এবং দেশকে বিপদে ফেলবেন। সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপির মনে রাখা উচিত হবে যে তারা রাজনৈতিক দল হিসেবে যতটুকু এগিয়েছিল, মানুষ পরিষ্কারভাবে দেখতে পাবে যে তাদের জন্যে তাদের কতগুলো অন্যায় দাবির পরিপ্রেক্ষিতে তাদের নিজ রাজনীতি অন্য দলের রাজনীতির উপর চাপিয়ে দেওয়ার কারণে সৃষ্ট যে সংকট, সেই সংকটের কারণে যদি দেশ সংকটের মধ্যে পড়ে, তাদেরকে ইতিহাস দায়ী করবে। কবির, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।